কবুল। আমি তোমাকে ভালোবাসি না, চৈতালির জায়গা তুমি কখনোই পাবে না। কবুল, তবুও আমাকে সহধর্মিনীর জায়গা দিন। সতীনের সংসার, অবহেলা সংসার করতেও আমার অভিযোগ নেই। সবশেষে না হয় আমাকে আশ্রয় দেওয়ার জন্যই বিয়ে করুন। আমি বেহায়া হয়েছি ফাহিম। নিজের রূপ গুণ কাজ সব দিয়ে আপনাকে চেয়েছি। চৈতালি আপুর আকুতি দেখে ভালোবাসা জাগলে আমার আকুতি দেখে কি করুণাও জাগে না? ঘরে যাও পূর্ণ, আমি রেগে যাচ্ছি। ধমকের সুর ফাহিমের। পূর্ণতা কেঁপে ওঠে, মুখে ওড়না চেপে চাপা ক্রন্দনের সহিত স্থান ত্যাগ করে। ফাহিম ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে। তার মন মস্তিষ্ক দুটোরই শোচনীয় দশা। কোথায় যাবে বা কি করবে কিছু ভেবে পাচ্ছে না। হুট করেই ফোনটা হাতে নিয়ে কল করে চৈতালির নম্বরে। তার স্বস্তির জায়গাটি যে এই নারীটিই ছিল, আছেও হয়তো। চৈতালি বসে বসে সাদিয়া খান সুবাসিনীর সূর্য তামসে পড়ছিল। কল আসায় বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয় সে। স্ক্রিনে ভেসে ওঠা নাম পড়তেই দম বন্ধ অনুভূতি হয় তার। হাত পা কম্পিত হচ্ছে সমান তালে। কলটা কাপা হাতেই কেটে দেয়। কলটা কাটলেন কেন চৈতি? হয়তো ফিরে পেতে চাইছিলেন ভালোবাসা। অনিমেষ জিজ্ঞেস করে ওঠে। সে সদ্যই ঘরে ঢুকেছিল। চৈতালি লাগোয়া ওয়াশরুমে চলে গেল। অনিমেষ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওয়াশরুমের দরজার দিকে। এদিকে ফাহিম কল কেটে দিয়েছে বুঝতে পেরে কষ্টের রাগে বৃষ্টি নামিয়ে ফেলল আজ নয়ন যুগল থেকে। ঋণ ঋণে গলায় বলল, বিরহ তো আমি দিয়েছিলাম, অভিমান এবার আমার পাওনা ছিল। ভাঙানোর চেষ্টা অব্দি করো না। ভুল করার অধিকারের সাথে অভিমানটাও বুঝি তোমার। বাসন্তী ঢাকা এসেছে মধুমিয়ার সাথে। গতকালই রিজাইন করবে বলেছে নাহিদ মধুমিয়াকে। কাল পর্যন্ত হিসাবটা বুঝে নিতেই আসা রমণীর। যদিও যুবকের হুট করে চাকরি ছাড়ার বিষয়টি তার বোধগম্য হলো না, সব হিসাব বুঝে খাতা নিয়ে আপাতত সেলসম্যানের ভরসায় শোরুমটি রেখে বের হয় সে। গাড়ির দরজা খুলতেই দেখতে পায় চন্দ্রমল্লিকার সমাহার, একটি চিরকুটও সাথে। তবে কি নবদিওয়ানা এলো বাসন্তীর? বাসন্তী ভ্রুকুঁচকে ফেলে এসব দেখে। ড্রাইভারের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতেই দেখে সে নত দৃষ্টিতে তাকিয়ে। বাসন্তীর বুঝতে বাকি রইল না এই কাজ কে করেছে। গম্ভীর মুখেই ফুলগুলো এক সাইডে চাপিয়ে গাড়িতে বসে সে। কি মনে করে যেন চিরকুটটা হাতে তুলে নেয় সে। উদাস মনে চিরকুটটা খুলতেই, ওগো উদাস মনাকন্যা প্রিয়তমাশু বসন্ত কুমারী, আমার হৃদয় পোড়ার গন্ধ কি বলে না বড্ড ভালোবাসি। এই ছোট্ট দুই চরণের বাক্যে কি ছিল কে জানে। বাসন্তীর উদাস মনে জাদুর মতো কাজ করলো। উত্তেজনায় ধুকপুক শব্দটা বেড়েই চলেছে। আপন মনে বিড়বিড়ায় সে। ওগো গম্ভীর মুখ শাস্তিপ্রাপ্ত প্রিয়তমেশু, হৃদয়ের গহীনে আমি আজও তোমারই তো পুষি। জানালার দিকে তাকাতেই দেখতে পায় তাদের গাড়ির সাথে পাশে তাল মিলিয়ে আরেকটি গাড়ি চলছে। গাড়িতে বসে থাকা মানুষটি বাসন্তীর খুব অপ্রিয় প্রিয়জন তথা নাইম। তাই তো তাকিয়ে এই মুখ ফিরিয়ে নেয় রমণী। নিকাবের আড়ালে তার মুখশ্রী শুধু বাঁকা দুই ঘোলাটে চোখই দৃশ্যমান। যুবক একটু আশাহত হয় সত্য, কিন্তু পরাজিত হয়নি। বরং বাসন্তীর দিকে তাকিয়েই সে গেয়ে ওঠে, ছটফট করে মনটা আমার, সুখ গেল মরিয়া, প্রেয়সীটা পাষাণ হয়েছে, দেয় না মরে দেখা। বাসন্তী ক্ষুব্ধ দৃষ্টিতে নাইমের দিকে তাকায়। নাইম চোখ টিপ দিয়ে বাঁকা হাসে। রমণী খেয়াল করে ড্রাইভার এবং মধুমিয়াও মিটমিট করে হাসছেন। সে হুঙ্কার দিয়ে বলে, গাড়ির স্পিড বাড়াও, বাসায় যেতে হবে, নাহিবার আছে। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ির স্পিড বাড়িয়ে নাইমের গাড়িকে ছাড়িয়ে এগিয়ে যায়। এতক্ষণ ইচ্ছে করেই কম গতিতে চালাচ্ছিল দুটো গাড়ির তাল মেলানোর জন্য। বাসন্তী নাকের পাটা ফুলিয়ে মনে মনে শুধায়, যখন আমি প্রেয়সী তখন তুমি হৃদয়হীন মানব, যখন তুমি প্রেমী তখন আমি অভিমানী। ভাগ্যের লিখনটা এমন কেন হলো? পূর্ণতা চুল আঁচড়াতে আঁচড়াতে গভীর ভাবনায় ডুবে। হুট করেই এক ছায়ামূর্তির আগমন হয় তার চোখের সম্মুখে। একটু অবাক হয় সে। ছায়ামূর্তিটির হাসির ছন্দে বলল, চিন্তা করো না, আমি তোমারই অংশ, তোমার বিবেক। তোমাকে কিছু প্রশ্ন করতে এসেছি। সারা জীবন ভালোর পথে চলে আজ এত নিচে নেমে গেলে, এতটা পাপের বোঝে নিয়ে থাকতে পারবে? বিব্রত হলো না পূর্ণতা, বরং তার চোখে মুখে আবিষ্কার হলো তাচ্ছিল্যের হাসি। ভালো থেকে পর্দা করে নিজের চরিত্রকে হেফাজত করে কি পেয়েছি? ধর্ষিতা হওয়ার ছাপ, পদে পদে নিজের পরিবার প্রতিটা মানুষের কটূক্তি। দোষী না হয়েও এত অপমান অবজ্ঞা কষ্ট নিয়ে যেহেতু বেঁচে গিয়েছি, পাপের বোঝা নিয়েও বাঁচবো। এত সহজ না সবকিছু। নিজের করা অন্যায়ের ফল এই পৃথিবীতে পেতে হয়, তাকে ভুলে যাচ্ছ? ভুল বললে এই পৃথিবীতে
খারাপই ভালো থাকে, ভালোরাই খারাপ। পাশের বাড়ির কাকি আমার চরিত্র নিয়ে 10 কথা শুনিয়ে যায়। আমার চরিত্রে বারবার কালিমা লেপন করেছে, অথচ তার মেয়ে দিন নাই রাত নাই বাড়ির বাইরে যায় প্রেমিকদের সাথে। কই, সে তো রেপ হয়নি, হয়েছি আমি। আর বলবেই বা না কেন, এত কিছুর পরও তার মেয়ের বিয়ে দিতে তেমন কাঠখড় পোড়ানো লাগেনি। এমনকি আমাকে রেপ করা ওই কুত্তাটাও লকআপের বাইরে বের হয়ে বুকের পাটা ফুলিয়ে ঘুরে বেড়ায়। সেই জানোয়ারটারও বিয়ে হয়েছে, সন্তান সংসার সব হয়েছে। দুনিয়া সমাজ সবাই তার অপরাধটা ভুলে গেছেই প্রায়। অথচ আমি, যে কিনা জীবনেও কোনোদিন কাউকে কটূক্তি অবধি করিনি, কোনো হারাম সম্পর্কে জড়ানো তো দূরে থাক, কোনো মারহামের সাথে কথা অবধি বলিনি। এমনকি যাকে ভালোবেসেছি তাকে আর চোখে দেখা ছাড়া কথাও কখনো বলিনি। তবুও তো আমি আজ ধর্ষিতা, যেখানে এসব জানোয়ার এমনকি আধুনিক পতিতারাও বুক ফুলিয়ে চলে, আমায় থাকতে হয় ঘরে লুকিয়ে। ভালো হয়ে দেখেছি, দুনিয়া আমার সাথে ভালো করেনি, উল্টো যারা খারাপ তারাই সুখে আছে, সম্মানিত সবার নিকট। এক পরপুরুষকে নিজের করতে, এক পরপুরুষকে এতটা আকৃষ্ট করা, তাও যে পুরুষ আগে থেকে বিবাহিত তার সাথে। সতী থেকে তো দেখেছি কিছুই জোটেনি কপালে, অপমান, কষ্ট, ক্ষত, অবজ্ঞা, কটূক্তি ছাড়া। এখন বেয়া হয়ে নিজের আকাঙ্ক্ষা পূরণ করলে ক্ষতি কি? সবাই স্বার্থপর হয়ে নিজেরটা দেখছে। বাবা তার ছেলের চাকরির জন্য আমাকে বিক্রি করতে দমেনি, মা তার সংসার বাঁচাতে আমাকে রক্ষা করতে আগায়নি। কই, তখন তো কারো গায়ে কাটা লাগেনি। আমাকে যখন দিনের পর দিন যাতা ভাষায় গালাগাল করতো, বাবা মা মারতো, ভাই অভুক্ত রাখতো, তখন কেউ এগিয়ে আসেনি। আর ফাহিম বিবাহিত তো কি হয়েছে, চৈতালি তো নেই এখানে, সে চলে গেছে, সে তো এসে আগলে নিচ্ছে না তার সংসার। সেখানে আমি নিঃস্ব মানুষ, আগলে রাখার ক্ষতি কি? বরং আমি তো তার যত্ন করছি। তাহলে কেন তুমি খারাপ বোধ করাচ্ছ আমাকে? হয়তো মেয়েটা অনুতাপে ফিরে আসছে না, আর যত যাই হোক সংসারটা আজও তার। তুমি বোঝো পূর্ণতা, যা অন্যের তাতে মায়া বাড়িয়ে লাভ নেই। চাইলেই সব নিজের হয়, চেষ্টা করতে ক্ষতি তো নেই। একবার স্বার্থপর হয়ে সুখ ধরার চেষ্টা তো করতেই পারি। আমি ফাহিমকে জেতার সর্বোচ্চ চেষ্টা করব, আর আমার ওয়াদা, কখনো অমর্যাদা করবো না আমি ফাহিমের। না পূর্ণতা, পরের সুখ ছিনিয়ে কখনো নিজের কপালে আনা যায় না, কখনোই না। তুমি কখনোই ফাহিমকে পাবা না, না। চেঁচিয়ে ওঠে সে। ঘুম ভেঙে যায় পূর্ণতার। সারা শরীর ঘামে গোসল হয়ে গেছে। কি অনাকাঙ্ক্ষিত এক স্বপ্নই না দেখলো সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 11টা। সব ভাবনা ছেড়েই বিছানা সারেছে। অনিমেষ আপন মনেই কোল্ড কফির স্ট্রয়ে ঠোঁট বসিয়ে পান করে চলেছে। ফাহিম বিরক্তির দৃষ্টিতে তাকে দেখছে। তখনই ফাহিমের ফোনে একখানা কল আসে আননোন নাম্বার থেকে। হ্যালো, আমি পূর্ণতার বাবা বলছি। তোমাকে সোজা সোজা জিজ্ঞেস করছি, তুমিও আমাকে সোজা সাপটা উত্তর দেবে। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? দীর্ঘশ্বাস ফেলে ফাহিম দৃঢ় গলায় জবাব দেয়, না। বিরক্ত হচ্ছেন? আসলে এখানকার কফি আমার খুব পছন্দ। আমার একটু তাড়া আছে, কি জন্য ডাকিয়েছেন তা ক্ষণিক তাড়াতাড়ি বলেন। চৈতালি খুব ভালো আছে, ডিভোর্স চাই, ও নতুন সংসার পারতে, তাই তো। আরে মিস্টার, পুরো কথা তো শেষ করতে দিন। আপনার মিসেস আপনাকে ছাড়া একটু ভালো নেই। সে প্রতি মুহূর্ত নিজের পাপের অনুতাপের দহনে পড়ছে। হ্যাঁ, বেশ ভালো অনুভব তো সে, তাই তো আমার কল রিসিভ করেনি, একবারও আমার রাগ অভিমান ভাঙানোর চেষ্টাও করেনি। ওর কাছে আদৌ আমার এই সম্পর্কে একানা মূল্য আছে কিনা তাই সন্দেহ। হয়তো অনুতপ্ত বলেই চাচ্ছে না আপনার কাছে ফিরে যেতে। এছাড়াও একটা কারণ আছে। অনিমেষ পকেট থেকে নিজের ফোন বের করে। চৈতালির ফাহিমের কল কাটার পর তারও নিজের কথোপকথন মোবাইলে রেকর্ড করে রেখেছে, সেটাই চালু করে শোনায়। পুরো রেকর্ডিং শুনে ফাহিম স্তব্ধ, আনমনেই ভাবছে, তবে সত্যিই কি চৈতালি বদলে গিয়েছে? হয়ে গিয়েছে তার পুরনো চৈতালি, যার কিনা প্রেমে পড়েছিল সে ছাত্র জীবনে। সেই সাদাসিধা মেয়েটি, যার সাজসজ্জাহীন রূপেই ঘায়েল ছিল সে। অনিমেষ বুঝতে পারে তার মনের অবস্থা, হাতে হাত রেখে আত্মস্থ করে বলল, দেখো, এখনো সময় আছে। ভালোবাসাকে হারিয়ে যেতে দিও না। ভালোবাসা হলো ছোট্ট সুতোর মতন, আর পৃথিবীর শস্য ক্ষেত। এই পৃথিবীতে একবার তা হারিয়ে গেল আর খুঁজে পাবে না কখনোই। চৈতালি আজ কানাডা চলে যাচ্ছে নাইমের চাচার সাথে। আটকাবে না তাকে, আগলে নেবে না বুকে। ফাহিম মাথা ঝাঁকায়। নিস্তব্ধতার চোখ মুখ, কিছু বলবেই তার পূর্বেই সশব্দে বেজে ওঠে তার ফোন। কল রিসিভ করে কানে ধরতেই সামিরা রহমান উৎকণ্ঠার সহিত দ্রুত বাসায় ফিরতে বলে। কোনো বিপদ হয়েছে কিনা ভেবে ফাহিমও বড় বড় পদাচরণ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে শুধায়, ওকে, একটু আটকে রেখো,
আমি আজই ফিরবো ওর কাছে। বাড়িতে ফিরে দেখতে পায় সামিরা রহমান মাথায় হাত দিয়ে চাপা কাঁদছেন। আতঙ্কিত হয় সে। কি হয়েছে? এভাবে আসতে বললে যে, আর তুমি কাঁদছো বা কেন? পূর্ণতাকে ওর বাবা ভাই নিয়ে গেছে। ওর বাপ যে আধপুরোটার সাথে বিয়ে ঠিক করেছে, সে বড়ই গণ্যমান্য লোক, নেতা নেতা। উনি লোক নিয়ে এসে সবার সামনে হামিদ ব্যাপারীকে নিয়ে তোরে ফোন দেওয়ায়, তুই না বেলায় ওরে জোর করে নিয়ে চলে গেছে। মেয়েটা কত কান্নাকাটি করলো, তাও ফেরাতে পারলো না। তোর জন্য ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। তুই জানিস ওই আধবুড়ো ওর বাপের চেয়েও বড় বয়সী, কম করে হলেও 65 হবে। হায় রে কপাল, এমন ভালো মেয়েটার সাথে। সব গুছায়া যাওয়ার আগে তোর একখানা চিঠি লিখে গেছে। সামিরা রহমান ফাহিমের হাতে একটা ছোট্ট কাগজ ধরিয়ে দিলেন। একে চিঠি না বলে চিরকুট বলাই বেশি সামঞ্জস্যপূর্ণ। ফাহিম চিরকুটখানি খুলে দেখে তাতে গোটা অক্ষরে লেখা। জানি পড়বেন কিনা, তবুও লিখে যাচ্ছি। আপনি বিনা আর কারোর নামে কবুল বলার আগে এই দেহ হয় রক্তশূন্য হবে, না হয় বিষপূর্ণ, তবু মৃত্যু তো হবেই। পূর্ণতা। ফাহিমের পায়ের নিচ থেকে যেন জমিন সরে যাচ্ছে। এ কোন দ্বিধায় ফেললো তাকে সৃষ্টিকর্তা? একদিকে চৈতালিকে দূরে যাওয়া থেকে আটকাতে হবে, অপরদিকে পূর্ণতাকে মৃত্যু থেকে। এ যেন বিবেক আর ভালোবাসার যুদ্ধ। জয়ী হবে কে? ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে নাহিবাকে কোলে তুলে নেয় বাসন্তী। অসংখ্য চুমুতে ভরিয়ে দেয় ছোট্ট মেয়েটাকে। ছোট্ট শিশুটিও সারাদিন পর মাকে দেখে কি মায়াবী হাসিই না দিচ্ছে। সাহেরা বানু দরজায় নক করেন। বাসন্তী মেয়ের সাথে খেলতে খেলতে ভেতরে আসতে ইশারা করে। এই যে ছোট বৌমা, কে যেন এই বক্সটা বসার ঘরে রেখে গেছে, ওপরে তোমার নাম লেখা। কে পাঠিয়েছে? তার নাম নেই? না, খালি তোমার নামই লেখা। বাসন্তী নাহিবাকে রেখে বক্সটা হাতে নেয়। সায়রা বানু প্রস্থান করেন। ছোট্ট কাগজের বক্স খুলতেই দেখে ভেতরে দুটো চিরকুট। বেনামি চিঠি পাঠিয়েছে প্রিয়তমা, ভালোবাসায় পরিপূর্ণ। তারই প্রকাশ করে দিবে চিঠিটি কার। আমি সেই তৃষ্ণার্ত কোকিল বসন্ত, একটু আসবে? এক পলকে দর্শন দিয়ে আমি আনন্দিত করবে। বাসন্তীর না ভাঙে অভিমান, না ক্ষতের জ্বালাতন, তবে ভালো লাগছে। ভীষণ রকমের সুখানুভূতি তার হৃদয়ে। প্রিয়জনের চিঠির মায়াই হয়তো এমন, তা সে প্রিয় যতই অপ্রিয় হোক না কেন। ফাহিমের পিছু পিছু অনিমেষও আসে ফাহিমের বাসায়। দরজায় দাঁড়িয়ে সামিরা রহমান ও ফাহিমের কথোপকথন শুনে বেশ কনফিউজই হয়ে পড়ে। পরে ফাহিমের সম্মুখে এসে প্রশ্ন করলে সে এক বিন্দু লুকায় না, সব বলে দেয়। অনিমেষ ভীতু গলায় তাকে প্রশ্ন করে, তাহলে তুমি কার সাথে থাকতে চাও বলে সিদ্ধান্ত নিয়েছো? অবশ্যই চৈতালি, এক ছাদের নিচে একসাথে বসবাস করলে নিঃসঙ্গ প্রতারিত হৃদয়ের কারো প্রতি মোহ তৈরি হবে, সেটা অস্বাভাবিক নয়। তার উপর পূর্ণ আমার যত অপূর্ণ চাওয়া ছিল নিজের বৈবাহিক সংসার থেকে সব পূর্ণ করেছিল। মোহ একটা তৈরি হয়েছিল, তা সত্য। তবে পূর্ণতা সবসময়ই আমার চাহিদা ছিল। চাহিদা কখনোই ভালোবাসার চেয়ে বড় হয় না। কিন্তু এভাবে বিবেকের কাছে হেরে আমি কি চৈতালির কাছে? তুমি চৈতালির কাছে যাও, আমি পূর্ণতার বাড়িতে যাচ্ছি। আমার ওয়াদা কোনোভাবেই মেয়েটার জীবন নষ্ট হতে দিব না। অনাকাঙ্ক্ষিত খুশিতে জলজল করে ওঠে ফাহিমের চোখ জোড়া। কিছু একটা ভেবেই কাগজ কলম নিয়ে বসে সে। অনিমেষের কাছে আবেদন করে, তোমাকে ধন্যবাদ জানানোর ক্ষমতা নেই আমার। আরেকটা আবেদন করে এই চিঠিটাকে পূর্ণতা দিও। ঠিক আছে, বাইরে গাড়ির ড্রাইভার সহ অপেক্ষা করছে। তুমি খানবাড়িতে চলে যাও, আমি আসছি। ব্যালকনিতে আনমনে বসে আছে চৈতালি, দৃষ্টি স্থির তারাময় আকাশটির দিকে। হুট করেই কেউ নিজের উষ্ণ বন্ধনে আবদ্ধ করে নেয়। সচকিত হয়ে পেছনে ঘুরে চৈতালি অবাক কণ্ঠে অস্ফুটভাবে বলে ওঠে, ফাহিম। ফাহিম নৈশব্দে জড়িয়ে ধরে তাকে। চৈতালিও পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলে। তুমি এসেছো ফাহিম? আমি জানতাম তুমি আসবে। তুমি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। এতটা কষ্ট নিয়ে কেন ছিল চৈতি? একবার আসতে আমার দেয়ালে। চৈতি, বোঝাতে তুমি বদলে গিয়েছো। ফাহিমের বচন শ্রবণগত হতেই চৈতালি তড়িৎ গতিতে তার বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ছলছল চাউনি তার চোখ জোড়ায়। তুমি তো বলেছিলে আমাকে ক্ষমা করা যায় না। আমি টাকার মৌমাছি, যেদিকে টাকা দেখি সেদিকেই যাই। তোমার পরোয়া করি না। কত কি, তবে ফিরে কেন যেতাম? কথাটা শুনেই ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে ফাহিম। কি অভিমানী কণ্ঠ যে আজ রমণীর!
আমার রাগ তোমার প্রতি ভিক্ষুক হওয়া কি যায় ছিল না? আমি যা বলেছিলাম তা কি মিথ্যেই ছিল? অভিমান রাগ আমার ছিল, ভাঙানোর দায়িত্ব তোমার ছিল। তুমি কি করলে? নিজের অহংকার নিয়ে বসে থাকলে। মোটেও এটা ভেবো না ফাহিম। আমি দাম্ভিকতায় তোমার দরবারে যাইনি, এমন নয়। যাইনি হীনমন্যতায়, যাইনি অনুতাপে, যাইনি লজ্জায়। যতবার তোমার প্রতি হাত বাড়াতে গিয়েছি, ততবার আমি আদৌ তোমার যোগ্য কিনা এই প্রশ্নের এই দ্বিধা বাধাগ্রস্ত হয়েছি। আমার অপরাধটা এত বড়, কি করে তোমার কাছে যে ক্ষমা আবেদন করতাম? তার উপর আমার প্রেগনেন্সি কমপ্লিকেশন। ফাহিম পুনরায় বুকে আগলে নেয় প্রেয়সীকে। এই রমণী যে একান্তই তার, সুধায়। বাচ্চা হওয়া না হওয়া আল্লাহর কাছে, তাই অতীতের সব কথা বাদ দাও। এখন আমাদের আবার এক হওয়ার দিন এসেছে। যাবেন আমার সাথে আমাদের সংসারে? চৈতালি মুখ লুকায় যুবকের বুকে, অস্পষ্টভাবে উচ্চারণই তার সম্মতি। অনিমেষের সাথে গাড়িতে বসে আছে পূর্ণতা। অনিমেষ মৃদু কণ্ঠে পানি এগিয়ে দিয়ে সুধায়। একটু পানি পান করবেন? ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। না ধন্যবাদ। ফাহিম কোথায়? চৈতালির কাছে। আমি নিজে উঠিয়ে এসেছি গাড়িতে। তোমাকে এই চিঠিটা দিয়েছে ফাহিম। অনিমেষ ভাবছিল মেয়েটা কাঁদবে, ভাঙবে, রাখবে, কিন্তু তেমন কিছুই হয়নি। চমকিতও হয় না পূর্ণতা। বেশ স্বাভাবিকভাবে চিঠিটা খোলে। পূর্ণতা, জানি আমার উপর রাগ তোমার, নিরাশ তুমি, তবে তুমি নিজে একবার ভাবো, আদৌ আমার মনে প্রিয়জন হিসেবে নিজের পৃথক জায়গা তুমি নিয়েছিলে? না, তুমি চৈতালি হয়ে চৈতালির জায়গাটুকুই নিয়েছিলে। চৈতালির পোশাকাদি পছন্দ আপন করে নিয়েছিলে আমাকে নিজের করতে। চৈতালির যেসব জায়গা অপূর্ণ ছিল, তুমি সেসবে নিজেকে পারদর্শী দেখিয়েছ। আমি মুগ্ধ হয়েছি ঠিকই, মোহে পড়েছি ঠিকই, তবে মায়ে পড়িনি। তুমি তা হয়ে আমার সামনে থাকোনি। তুমি চুপচাপ থাকা মেয়ে, চেষ্টা করেছিলে চৈতালির মতন খোশ মেজাজ, বাচাল, দুষ্টু সাজার। আমি খুব করে ভাবলাম তোমার প্রতি আমার মনে বিন্দুমাত্র অনুভূতি হয়েছে কিনা। না, আমি তোমার প্রতি না, তোমার চৈতালিময় চরিত্রের প্রতি বিমোহিত হয়েছিলাম। আমার প্রতারিত হয়েছিলাম চৈতালির দ্বারা। নিঃসঙ্গ প্রতারিত হৃদয়কে তুমি উষ্ণতা দেওয়ার একটা দুর্বল হয়ে পড়েছিলাম তোমার প্রতি। কখনো তোমাকে স্পষ্টভাবে না বলতে পারিনি, তবে প্রিয়জন হওনি, হয়েছিল আমার প্রয়োজন। হয়তো একসময় প্রিয়জন হতে যেতে, তবে ভালোবাসার আবেগ আর টানটা অনেক বেশি। তোমার দিকে এগোনো সম্ভব হয়নি। আমাকে ক্ষমা করবে, কোনো দাবি রাখবে না দয়া করে। ইতি ফাহিম। চিঠিটা পড়ে চোখচোরা বন্ধ করে ফেলল রমণী। বিরস মুখে বলল, তবে এখান থেকে আমাকে বাঁচানো কি মহান সাজার জন্য? আমি কোথায় যাব, কি করব, এখন তা তো একবার ভাবেনি কেউ। অনিমেষ বুঝলো পূর্ণতার অবস্থা। সত্যি এই পশুর শহরে একদম একা হয়ে পড়েছে মেয়েটি। তবে মনে প্রশ্ন উঠল, আদৌ কি ফাহিমকে ভালোবাসতো সে, নাকি শুধুই আশ্রয়ের আশায় এতটা? মুখে কিছু বলল না সে, প্রস্তাব রাখল, আপাতত আপনাকে একটা হোস্টেলে রেখে আসি। আমি কয়েকদিন বাদে একবারের জন্য কানাডায় চলে যাচ্ছি। আপনিও চাইলে আমার সাথে যেতে পারেন। ভ্রু কুঁচকে তাকায় পূর্ণতা। ঢোক গিলে অনিমেষ। না মানে আপনার স্টাডিজ কমপ্লিট করতে পারেন সেখানে যেয়ে, পাশাপাশি চাকরিও। এছাড়া আর ভালো কোনো প্রস্তাব আমার কাছে নেই। পূর্ণতা কিছুক্ষণ ভেবে সায় জানায়। সবটা সে আবার ভাগ্য আর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বাসন্তীর নামে আবার বেনামি চিঠি এসেছে। বাসন্তী জানে প্রতিটি চিরকুটের মূল কথা একই। তারপরও পরম উত্তেজনার সহিত চিরকুটটি খোলে সে। প্রিয় বসন্ত কুমারী, লোকে বলে হেমলোক থেকে মায়াময় বিষাক্ত নাকি কিছু হয় না, কিন্তু আমরা দুজনের কাছে হেমলোক থেকেও বিষাক্ত। কারণ একে অপরকে ছাড়া ভালো নই আমরা, আবার একে অপরের সাথে হয়তো ভালো ছিলাম না। আমার অতীতের অসুখের বিষে বারবার ক্ষতবিক্ষত হতে হয়েছে তোমাকে। এখন আমি ক্ষতবিক্ষত হচ্ছি তোমার বিরহের বিষে। বেঁচে থাকা স্পৃহা প্রেরণায় যেন হারিয়ে ফেলেছি ধীরে ধীরে। আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না বসন্ত? একটা সুযোগ, ভিখারি ভেবে দয়া করেই না হয়। এই যে তোমার অপ্রিয় কেউ। চিঠিটা যেন বাসন্তের হৃদয় নিংড়ে সবটুকু আনন্দ শুষে নিল। শুধু চাপা দুঃখ কষ্ট রয়ে গেল। তবুও অত শত বিষাক্ত স্মৃতি কি এত সহজেই ভোলা যায়? কিন্তু আগে তো বারবার ভুলে যেত নাইমের সামান্য মিষ্টি কথায়। তবে এখন কেন এত আকতির পরও হৃদয় গলছে না কেন তার? নিজেকেই নিজে উত্তর দেয় বাসন্তী। অহংকার ও আত্মসম্মান বোধের জন্য তোমাকে সবসময় নিজের এবং নিজের আত্মসম্মান বোধের জন্য ঊর্ধ্বেই রাখতাম না, বরং তোমাকেই আমি নিজের সম্মান ও অহংকার মনে করতাম। কিন্তু সেবার সব আশা ভরসা তুমি চূর্ণ বিচূর্ণ করায়
সেই স্থানটা হারিয়ে ফেলেছো। আমি চাইলেও পারছি না তোমাকে নিজের করে তুলতে। এতটা শক্ত দেয়াল তুলেছো তুমি, তিক্ততার আমাদের সম্পর্ক। তোমাকে ক্ষমা করেছি আমি, তোমার প্রতি অভিযোগ নেই। আজও ভালোবাসি, তবু আমি পারছি না। আমার মনের জানালা দুয়ারই হয়তো মিটে গিয়েছে, তাই তোমার প্রবেশও অসম্ভব হয়ে উঠেছে। বিকেলবেলা বাসন্তী কাজ শেষে নিজের ঘরে ঢুকে দেখে পুরো ঘর গোলাপ ও রজনীগন্ধায় সাজানো। ফুলের মিষ্টি সৌরভ মৌ মৌ করছে সারা ঘর। একটু এগিয়ে যেতেই নাইম বারান্দায় থেকে বের হয়। বাসন্তী ও নাইম একে অপরের সম্মুখে দাঁড়িয়ে আছে। নাইম তার হাত ধরে বলে ওঠে, অনেক তো হলো রাগ, মান, অভিমান। এবার চলো না প্লিজ, শুরু করি নতুন ভাবে, নতুন করে আবার। বাসন্তী আড়ষ্ট হয়ে হাত ছাড়িয়ে নেয়। নাইমকে কি করে বলবে নিজের মনের কথা, কিংবা আদৌ বলতে পারবে কিনা তার জানা নেই। বসন্ত, জানি আমার ভুলের ক্ষমা হয় না, তবে একটা সুযোগ নিজের ভুল শুধরানোর কি আমার জন্য প্রাপ্য নয়? তুমি তো আজও ভালোবাসো, তবে কেন নিজেদের সুখে দেখার আরেকটা চেষ্টা করতে এত বাধা? বাসন্তী ছোট্ট এক নিঃশ্বাস ফেলে কম্পিত কণ্ঠে বলে, একজন নারীর অহংকার কখনো ভাঙতে নেই, তার ক্ষমা হয় না, কারণ নারীর কোমল হৃদয় সেটা স্বীকৃতি দেয় না। তোমার ভালোবাসা, তুমি, তোমার প্রতি বিশ্বাস আমার অহংকার আর আত্মসম্মান ছিল। যখন তুমি সেদিন আমার অহংকারে গুড়িয়ে দিলে না, সেদিন সেই বাসন্তীরও মৃত্যু হয়েছিল। জন্মেছিল এক নতুন বাসন্তী, যার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা তো আছে, কিন্তু আক্রোশ তার চেয়ে 1000 গুণ বেশি। যে তোমাকে ভালো তো বাসে, কিন্তু যার অহংকার তুমি নও, যার ভালোবাসা হারে তার এই আত্মসম্মানের প্রখরতার নিকট। তোমাকে ক্ষমা করেছি আমি, তবে বিশ্বাস করো, বহুবার তোমায় আপন করে নিতে চেয়েছি, কিন্তু পারিনি। কারণ কি জানো? তা আমার আত্মসম্মানকে আঘাত করে। আমি কিছুতেই ভুলতে পারি না তোমার আমাকে প্রতিবার হতাশ করা, ভুলতে পারি না তোমার আমাকে ভালোবাসাকে অস্বীকার করা, ভুলতে পারি না আমায় করা অপমান, অবজ্ঞা, আঘাত। হ্যাঁ, এটা সত্য, তোমাকে ছাড়া কাউকে আপন করে নেওয়া অসম্ভব। তবে যেদিন পর্যন্ত ওই বিষাক্ত স্মৃতিগুচ্ছ না ঘোলাটে হচ্ছে, মুছে যাচ্ছে ওই অবধি তোমাকে আপন করা অসম্ভব। নাইম বাসন্তীর কথার বিপরীতে আর একটি শব্দ উচ্চারণ করে না সে মার্জনার আবেদন। হতাশ চোখে, ছলছল নয়নে গৃহত্যাগী হয় তার কর্ম। অনিমেষ পূর্ণতাকে নিয়ে সারা জীবনের জন্য কানাডা চলে যাচ্ছে আজ। নাইম, বাসন্তী ও নাহিবা এসেছে তাকে এয়ারপোর্টে রেখে আসতে। যাওয়ার পথে চৈতালির বাড়ির সম্মুখে গাড়ি থামায় অনিমেষ। নাইমকে ইশারা করে বেরিয়ে পড়ে সে। বেল বাজাতেই চৈতালির দরজা খোলে। অনিমেষ খেয়াল করে আজ রমণীর পরনে আর রঙহীন পোশাক নেই, বরং রগরগে লাল রঙের শাড়ি, মুখেও হাসি লেগে আছে। আপনি ঘরে আসেন অনিমেষ। না না, আজ বড্ড তাড়া আমার। কানাডা চলে যাচ্ছে সারা জীবনের মতন, বিদায় নিতে আসলাম, সাথে কিছু দিতে। বলেই একটু মোড়ানো কাগজ নরম হাতে গুজে দিয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড়ানোর ভঙ্গিমায় বেরিয়ে যায় সে। চৈতালি হতবাক। ঘটনার আকস্মিকতায় এমন হওয়ার অস্বাভাবিক কিছু নয়। সোফায় বসে মোড়ানো কাগজটি খোলে সে। গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় কদম ফুল, তোমাকে প্রথম যখন দেখি তখন তুমি সদ্য কিশোরী। নাইমের সাথে যে তোমায় দেখা, সে কি দুষ্টুমি খেলা করছিল তোমার চোখ জোড়ায়, হাত ডুবিয়ে নেয়, যেন মন ডুবিয়ে কাঁচা আম খাচ্ছিলে তুমি, আর ইচ্ছে করে আঠিটা আমার দিকে মারলে। বিশ্বাস করো, মনে দাগ কেটেছিল তুমি গভীরভাবে সেদিন। বুকের মাঝে চিনচিন ব্যথায় সারাটা রাত্রি নির্ঘুম আমার। চোখ বন্ধ করতেই ভাসছিল তোমার চেহারা। এই নব অজানা অনুভূতির আগমনের ভয়ে নাইমকেও কিছু বলিনি। এরপর নাইমকে ছাড়াই না জানিয়ে বহুবার তোমার বাড়ির সামনে গিয়েছি। আড়াল হতে তোমায় দেখেছি, কারণ জানতাম তুমি আমার হওয়ার নয়, মাঝে যে ধর্মের বিশাল দেওয়াল। এরপর পড়ার চাপ বাড়ল, উকিল হতে হবে মায়ের ইচ্ছে। পড়ায় ডুবে তোমাকে ভোলার প্রচেষ্টা, না ভুললেও ভুলে থাকতে ভালোই কাজে দিল এই উপায়। দিন কাটতে লাগলো। একদিন নাইমের থেকে শুনলাম তুমি এসেছো, তোমার সংসার হয়েছে। আহত হলাম, খুশিও। পরে শুনলাম বিপদগামী, তোমার সংসার ভাঙার পথে। আমি যেন পুরোপুরি ভেঙে পড়লাম। আমার অবুঝ কিশোরীর এত ধ্বংস যেন মেনে নিতে পারছিলাম না। যখন দেখলাম তুমি শুধরেছ, নিজের কাছে ওয়াদা করলাম তোমাকে, তোমার ভালোবাসা, সংসার ফিরিয়ে দিব। উপরওয়ালার কৃপায় ফিরাতে পেরেছি, এটাই আমার সন্তুষ্টি। এখন তুমি ভালো থাকো, সুখে থাকো, এটাই একমাত্র আমার চাওয়া। ইতি অনিমেষ। চিঠিটা পড়তে পড়তেই অশ্রু জমে উঠল চৈতালির নেত্রে।
এতটা নিঃস্বার্থ ও গভীরভাবে কেউ ভালোবাসতে পারে বুঝি? দেখতে দেখতে 3 বছর কেটে গিয়েছে অনিমেষের যাওয়ার। কানাডার এক মুসলিম এতিম ছেলের সাথে বিয়ে দিয়েছে পূর্ণতার অনিমেষ। আজ 6 মাস হলো বিয়ের জীবনটা কাটছে রমণীর স্বপ্নময় ভাবে। জীবন থেকে প্রায় নিরাশী হয়ে বসেছিল পূর্ণতা। এই ছেলেটা এসে আবার রঙে মাখিয়ে দিল তার জীবনে। অনিমেষের কাছে সদা কৃতজ্ঞ সে। আজ 1 বছর হলো ফাহিম চাকরি হারিয়েছে কোম্পানি বন্ধ হওয়ার কারণে। এখন একটা শোরুমে সেলসম্যানের কাজ করে, যতটুকু বেতন পায় তাতেই দিন চলে। এই অভাবের দিনে চৈতালি আবার যেন সেই পুরাতন চৈতালি হয়ে গিয়েছে। সারাদিন খিটখিটে মেজাজ, একটু বাদে বাদেই টাকা পয়সা নিয়ে খোটা তার মাকে গালিগালাজ, কাজের বুয়াটা বাদ দিয়েছে প্রায় 8 মাস। অফিসের সব কাজ করে, বাড়ি ফিরে কাজ এবং মায়ের সেবা দুটোই ফাহিমের করা লাগে। ভয় লাগে ফাহিমের আজকাল ভীষণ। মেয়েটা যদি আবার ছেলে চলে যায়। বোনটাও যে চৈতালিকে ফিরিয়ে আনার কারণে সম্পর্ক শেষ করে দিয়েছে বহু আগেই। খালা কসম কেটে গিয়েছে এ বাড়িতে পা রাখবে না। এই সময় আবার চৈতালি চলে গেলে ফাহিম একদম নিঃস্ব হয়ে পড়বে। যদিও আগের মতন তেমন মানুষের গায়ে পড়া ভঙ্গিমা এখনো করতে দেখেন সে। প্রায়শই ফাহিম অতিরিক্ত দুঃখে মনে মনে বলে ওঠে, আজ চৈতালিকে ডিভোর্স দিয়ে পূর্ণতাকে বিয়ে করলে বোধহয় ভালো থাকতাম। আসলে খেলা সত্যি বলেছিল, কয়লা ধরলে ময়লা যায় না, সহজ যায় না মরলে। বস্তুত মানুষের মন, মস্তিষ্ক, আচরণ জটিল থেকেও জটিলতর। অনুতাপ সবসময় সারা জীবনকার হয় না, কিছু অনুতাপ হয় সাময়িক। পুনরায় একই পরিস্থিতি ফেললে আবার খোলস ছাড়তে সময় খুবই ক্ষুদ্র লাগে। চৈতালির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। তবে এখন একটা স্বস্তির ও মেলবন্ধনের স্থান আছে ফাহিম ও চৈতালির। তাদের একমাত্র ছেলে মাগফিরাত। মাগফিরাতকে দেখলেই সব কটু কথা ভুলে যায় ফাহিম। চৈতালি ও সারাদিনের গালাবাজি, রাগ, দুনিয়াবি আকাঙ্ক্ষার প্রতি আকর্ষণের বিরতি ঘটে ছেলের আদো আদো বুলি শুনে। হয়তো ছেলের বড় হওয়ার সাথে সাথেই শুধরাবে সে, নাকি এমনই থাকবে কে জানে। মানব মনের রহস্য আজ অবধি কেউ তো উদ্ঘাটন করতে পারেনি। অনেক কিছু বদলে গিয়েছে বাসন্তী ও নাইমের মাঝেও। এখন নাইম খানবাড়ি ছেড়ে মোস্তফা বাড়িতে থাকে বাসন্তীর সাথে। বাসন্তীর আবেদনেই এর পেছনে মূল কারণ অবশ্য নাহিবা। দুনিয়ার সবার বাবা মা একসাথে এক ঘরে থাকে, তার বাবা মা কেন নয়? এই প্রশ্নবান থেকে বাঁচতেই এমনটা করে বাসন্তী। কারণ সে চায় তার মেয়ের ছোটবেলা থেকেই যাতে তার মতো না হয়। বাবা মা দুজনের সঙ্গ ভালোবাসায় যাতে নাহিবা পায়। বাসন্তীর কক্ষে তো জায়গা আছে নাইমের। একই ছাদের নিচে একই খাটে ঘুমায় দুজন, তবুও দূরত্ব যেন 1000 মাইলের। নাইম যত্নশীল তার প্রতি, কিন্তু কখনো বাসন্তীর জীবনে দখলদারি করে না, কিংবা স্বামীর অধিকার কখনো চাপায় না বাসন্তীর উপর। এই বিষয়টাতেই বারবার বিমোহিত হয় বাসন্তী। একজন পুরুষের সহ্য ক্ষমতা কতটুকু হলে এমন করে তাই ভেবে পায় না সে। বাসন্তী নিজেও চায় এখন নাইমকে নিজের করে নিতে, তবে কোথাও একটা বাধা, পুরনো ক্ষতর জ্বালা। সময়ের সাথে হয়তো এই বাধাও পেরিয়ে যাবে, ক্ষতও শুকিয়ে যাবে। বিকেলবেলা নিজের কুকুর জুলিয়াকে নিয়ে সোডিয়ামের আলোয় হেঁটে চলছে অনিমেষ। তার মুখশ্রীতে ম্লান হাসি। দিন শেষে সুখ দুঃখ ভালো খারাপ মিলিয়ে সবাই বেঁচে থাকে নিজ নিজ সঙ্গীর সাথে। নিঃসঙ্গ জীবন কাটছে শুধু অনিমেষের। বাবা মাকে তো হারিয়েছে বেশ সময় হলো, আর প্রিয়জন, স্ত্রী, সঙ্গী, সে জায়গাটা সে কাউকে দিতে পারেনি। কিছু সময় এমনই হয়, সবার জীবন রং তুলির দ্বারা সাজিয়ে দেয়, অথচ নিজে থাকে রংহীন হয়ে। দেখতে দেখতে 10টা বসন্ত কেটে গিয়েছে। নাহিবা আজ পূর্ণাঙ্গ কিশোরী। এয়ারপোর্টে অপেক্ষারত নাইম, বাসন্তী, নাহিবা, বিহান ও নীতি অনিমেষের উদ্দেশ্যে। অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা মিলে অনিমেষের সাথে 30 ঊর্ধ্ব বছরের একজন ভিনদেশী নারী ও জাম্পার পরনে এক 4-5 বছরের শিশু। কৃষাঙ্গ তার গায়ের রং, পরনে ডাস্কি পিঙ্ক জাম্পস্যুট। এই নারীটির নাম জানে সকলেই, অনিমেষের স্ত্রী ভিয়োনা ও একমাত্র ছেলে অর্ণব। অনিমেষকে দেখেই দৌড়ে যে জড়িয়ে ধরে নাইম। বিহান ও নীতি চাচ্চু চাচ্চু বলে জড়িয়ে ধরে। ভিয়নিকা বাসন্তীকে অবাক করে সুদীর্ঘ সালাম দেয়। আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আমি ঠিক আছি। আপনারা কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। বাসন্তী আরেক দফা ধাক্কা খায় ভিয়নিকার বাংলা বলা শুনে। যদিও বাংলা বলার ধরনটা খুবই হাস্যকর ছিল, তবে বলেছে যে এই বা কম কিসের। আরো কিছু কথাবার্তা চলে বাসন্তী ও ভিয়নিকার মাঝে। এদিকে অনিমেষ নাইমকে খোঁচা দিয়ে বলে, আমাকে তো সারা জীবন বলে আসলি 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, আর নিজে তো 3-3টে নিয়ে বসে আছিস। আল্লাহ দান বন্ধু সব,
আমি তো ভেবেছিলাম বসন্তের মান বুঝি কখনোই ভাঙাতে পারবো না, এইভাবেই জীবন যাবে। এই জন্যই তো আমি আইডিয়া দিয়েছিলাম নাহিবাকে দিয়ে ওসব বলা, তাহলেই তোকে ভাবি নিজেই ডাকবে। তুমি তো না হলে সাধু সেজে বসে থাকতে চেয়েছিলে। আরে চোখের সামনে থাকলে আবার রাগ ধরে রাখা যায়। এজন্যই তো মহাজ্ঞানীরা বলে গেছে, কায়া দেখলে মায়া বাড়ে। হ্যাঁ ভাই, তুই মহান বুদ্ধিজীবী। ঠিকই তো, বিয়ে করে নিলে তলে তলে প্রিয়নো ভাবিকে। ভিনদেশে নিঃসঙ্গ রাতে কাঁধে মাথা রাখতেও তো কাউকে চাই। মেয়েটাও তো আমার মতো বাপ মাই হারা ইমিগ্রেন্ট, একদম নিঃসঙ্গ, ডিপ্রেশনে ক্লাবে ক্লাবে মদের নেশায় ধুত হয়ে থাকতো। তাই ভাবলাম 4 হাত এক করে নেই, আর আলহামদুলিল্লাহ সুখেই আছি। পূর্ণতার কি অবস্থা? দীর্ঘশ্বাস ফেলে অনিমেষ। 2 বছর হলো স্বামী মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। নিজের মেয়ে ছেলের চাকরি নিয়েই এখন তার জীবন। বাসন্তী খেকিয়ে ওঠে তাদের কথার মাঝে। তোমরা কি এখানেই সব কথা শেষ করবে নাকি বাড়ি যাবে না? নাইম ভীতুদাসের মতো মাথা ঝাঁকিয়ে সায় জানায়। অনিমেষের মুখে দুষ্টু হাসি খেলা করে। আজ নাহিবার জন্মদিন, বিশাল আয়োজন হয়েছে মোস্তফা বাড়িতে। হ্যাঁ, নাইম আজও মোস্তফা বাড়িতেই থাকে। বাসন্তীর কাজ ও সিদ্ধান্তকে সম্মান জানিয়েই বাসন্তী মেয়ের বার্থডে উপলক্ষে বাসন্তী রঙের কাতান শাড়ি পরেছে। আঁচল গোছাতেই নাইম বাথরুমে একটা তোয়ালে পরে থেকে বের হয়। স্ত্রীকে দেখেই বিমোহিত হয়ে যায় সে। মন্ত্রমুগ্ধ হয়ে এগিয়ে যায় বাসন্তীর দিকে। অর্ধভেজা গায়ে জড়িয়ে নেয় নিজের বসন্ত কুমারীকে নিজের সাথে। কেঁপে ওঠে বাসন্তী। সে কি এক আবেশ প্রেমের রিনরিনে কণ্ঠে কপট রাগ নিয়ে বলে, তৈরি হবে না? তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে। এসব ভীমরতি তোমাকে মানায় না জনাব। দিল তো বাচ্চা হাজি, তোমায় নিয়ে আমার অনুভূতি তো একটু বয়স হয়নি বসন্ত, বরং আগে নেই নবজাতক, সতেজ ও মোহনীয়। তোমাকে দেখলে আজও উন্মাদ হয়ে যায় হৃদয়। বাসন্তী মৃদু হাসে। তখনই দরজায় লাথি মেরে প্রবেশ করে বিহান ও নীতি। বাসন্তী চমকিত হয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নাইমকে। মাম্মা, মাম্মা, মাগফিরাত ভাইয়া না আমাদের চকলেট নিয়ে গেছে। মাম্মা এত করে বকে দেবো না। তোমরা এখন পাপার কাছে বসো, পাপা তোমাদের তৈরি করে দিক, আমি ওদিকটা দেখে আসি। নাইমকে ইশারা করে চলে যায় বাসন্তী। নাইম কপাল চাপড়ে শুধায়, এক ছিল আমার নাহিবা, যে আমাদের এক করেছিল, আর হলে তোরা যারা আমাদের একসঙ্গে দেখতেই পারিস না। চৈতালি বারবার নিজের শাড়ি ঠিক করছে। ফাহিমকে জিজ্ঞেস করছে ঠিক লাগছে কিনা। ফাহিম বেচারা সম্মতি জানাতে জানাতে বিরক্ত। মাগফিরত বিরক্ত মায়ের এই আচরণে। অনিমেষের সাথে সাক্ষাৎ পার্টিতে চোখাচোখি হতেই লজ্জায় চোখ নামিয়ে ফেলে অনিমেষ ও চৈতালি উভয়েই। ফাহিমি নীরবতা কাটিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন অনিমেষ? আলহামদুলিল্লাহ বেশ। ওই যে আমার স্ত্রী সন্তান। দূরে দাঁড়িয়ে থাকা ভিউনিকা ও অর্ণবকে দেখায় সে। পূর্ণতার কি অবস্থা? এই তো 2টা বছর হলো ওর স্বামী মারা গেছে। আপনার চাকরি বাকরি সব মিলে ভালোই আছে, মেয়েটা বাচ্চা নিয়ে। আরে মেয়েটা সারা জীবন কষ্টই পেয়ে গেল। দুঃখ প্রকাশ করলো ফাহিম। অনিমেষকে কেউ ডাক দেওয়ায় সে এক্সকিউজ মি বলে চলে গেল। ফাহিম পাশে ঘুরে দেখে চৈতালি রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে। শুকনো ঢোক গেলে সে। কি হয়েছে? হাসার ভঙ্গিমায়। বেশ তো মায়া লাগাচ্ছে ওই মেয়েটার জন্য। আবার মাঝে মাঝে বলে উঠে, তোমাকে বিয়ে না করে ওকে বিয়ে করলে ভালো থাকতাম। তো যাও না, বিয়ে করো না যে মেয়েটাকে। ফাহিম আলতো জড়িয়ে ধরে চৈতালিকে। আমি কখনো তুমি ছাড়তে পারি বলো, বা তোমায় ছেড়ে থাকতে পারি? কেন? আমি তো কত খিটখিট করি, তোমাকে খোটা দেই বারবার। তবে হ্যাঁ, দুঃখ বোধ হয় আমার প্রায়শই তোমার আচরণে। তবে রাত্রিতে যখন ঘুমন্ত তোমার মুখশ্রী দেখি না বুকে, আর পাশে দেখি মাগফিরাতকে, সব ব্যথার উপশম হয়। আর সবাই তো ভালো নিয়েই সংসার করে, আমি না খারাপ নিয়ে থাকি। আমার কাছে তাই অনেক। চৈতালি ফাহিমের বুকে মাথা রাখে। সে ইচ্ছে করে তেমন আচরণ করে না। এত অভাব অনটন এবং অনিশ্চয়তা দেখে অশান্ত ও ফ্রাস্ট্রেট হয়ে পড়ে তার মন। তখন নিজের নিয়ন্ত্রণে আর থাকতে পারে না সে, যা তা বলে ফেলে। তবে এই মানুষটার বিপরীতে একটা কথা উচ্চারণ করে না, সব সহ্য করে নেয়। একটু বাদেই নাহিবা তৈরি হয়ে নিচে নেমে এলো। সবাই মিলে কেক কেটে নিল। আনন্দে উৎসবে কেটে গেল দিনটা। এখন সবার নিজ নিজ ঠিকানায় ফেরার পালা। দিন শেষে কেউ পেরেছে নিজের টক্সিক রিলেশনকে শুধরাতে, কেউ বা ব্যর্থ সৈনিক,